উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ও 11 দলের অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ জয়ের পরপরই ক্রিকেটারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। পুরো দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? অন্য প্রসঙ্গ, যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো সংকট মোকাবেলায় দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম শেষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সড়ক পথে ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিশোরগঞ্জের পথে, তখন সড়কে সড়কে মানুষের অভিনন্দনের বার্তা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মাছের পোনা অবমুক্ত করছেন। পরে 3 শিক্ষার্থী সহ মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, তার সরকার একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চায়। নারী শিক্ষাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেয়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নেয়া নানা কল্যাণমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অনেকেই এখন বিভ্রান্তি সৃষ্টি করছে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পনাই দায়ী। আজ বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। এদিন কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মান পদক তুলে দেন। পরে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শহরের পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ সহ কয়েকটি কার্যক্রমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 180 দিন অতিক্রম করছে। কতটা লক্ষ্য অর্জিত হয়েছে এ নিয়ে চলছে নানা মহলে নানা বিচার বিশ্লেষণ। তবে তারেক রহমান বললেন, কোনো অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিপাকে ফেলা নয়।
তার সরকার চায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে, তাই সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। এই মুহূর্তে কিশোরগঞ্জের কটিয়াদি আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের অন্যান্য কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর যেসব তথ্য রয়েছে আমাদের জানাবেন। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী এখন সেখানেই রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে প্রবল বৃষ্টির মধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এটি হচ্ছে কটিয়াদির আচমিনা এলাকায় এবং সেই ইনস্টিটিউটের মাঠে, আচমিনা ইনস্টিটিউটের মাঠে এটি প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলে তিনি এসেছেন। এই প্যান্ডেলটি মূলত যে জাতীয় মৎস্য পক্ষ 2026 16 থেকে 30 আগস্ট যে জাতীয় মৎস্য পক্ষ, সেই মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা করবেন তিনি এইখান থেকে। সেই উদ্বোধন ঘোষণার পরে তিনি এখানকে সেরা মৎস্য চাষিদের পদক তুলে দিবেন হাতে এবং এখন একটি ডকুমেন্টারি অর্থাৎ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সে প্রামাণ্যচিত্র দেখছেন, এটা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, তারা দুজনে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। অর্থাৎ জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করা হবে এখান থেকে। আর এর আগে আসলে প্রধানমন্ত্রী কার্প হ্যাচারি অর্থাৎ কটিয়াদিতে কার্প হ্যাচারি পরিদর্শন করেছেন। সেখানে মাছের পোনাও অবমুক্ত করেছেন। কার্প হ্যাচারিতে তিনি মাছের পোনা অবমুক্ত করেছেন এবং হ্যাচারিতে যারা মৎস্য সম্পদ নিয়ে, মাছ নিয়ে গবেষণা করেন তাদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন কিভাবে মৎস্য চাষকে আরও বাড়িয়ে তোলা যায়, বিশেষ করে হাওর অঞ্চলে। তো এরপরে তিনি এইখানে এই অনুষ্ঠানে বক্তৃতা করবেন। বক্তৃতা করে শেষে তিনি চলে যাবেন কিশোরগঞ্জ সদরে, যেখানে শোলাকিয়া মাঠ পরিদর্শন করবেন, বৃক্ষরোপণ করবেন এবং বিকেলে পুরনো স্টেডিয়ামে তিনি ফ্যামিলি কার্ড সহ, স্কুল ব্যাগ সহ কয়েকটি কর্মসূচির উদ্বোধন করবেন। ফ্যামিলি কার্ড দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করা হবে আজ। কিশোরগঞ্জ থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ভারতীয় কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে এবং বিষয়টি সমাধানে দুই দেশ পথ খুঁজছে বলে জানিয়েছে পত্রিকাটি। ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে। এক্ষেত্রে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা তা যাচাই করা হবে। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ এরই মধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এর সঙ্গে 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানিয়েছেন, এ ব্যাপারে ভারতকে বলা হয়েছে ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন
বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসিরুদ্দিন আজ এই ঘোষণা দেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ফ্লোর ক্রসিংয়ের বিষয়টি সংশোধন হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী জয় পেতেন বলে দাবি করেন জামায়াত জোটের নেতারা। আর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর পরবর্তী অধিবেশনে ৭০ অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশন সচিব বলেন, বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নের সবকিছু সঠিক পাওয়া গেছে। এবং আগামী ১৮ তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং ২০ তারিখ আগামী ২০ তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। গ্যাস সংকটে ছোট বড় অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। কমে গেছে নিত্যপণ্য, ওষুধ, ইস্পাত সহ গ্যাস নির্ভর কারখানার উৎপাদন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও কমেনি যানবাহনের দীর্ঘ সারি। সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশে টানা প্রায় ১ মাস ধরে গ্যাসের সরবরাহ সংকটে মারাত্মক প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনের উপর। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ছোট বড় কারখানার মালিকরা বিকল্প ব্যবস্থা না থাকায় বন্ধ রেখেছেন উৎপাদন। গ্যাসের সরবরাহ বাড়ার অপেক্ষায় দিন গুনছেন মালিক শ্রমিকরা। এখন যে অবস্থা হয়েছে, ফ্যাক্টরি বন্ধর ভাব হয়ে গেছে। এখন 4 ঘন্টা আমাদের ফ্যাক্টরি চলে, 4 ঘন্টায় উৎপাদন হয় যা এ দেওয়া মালিক কোনো পক্ষে সম্ভব না ফ্যাক্টরি চালায় রাখা। গ্যাসের প্রেশার খুবই কম, যা নাকি সারাদিনে আমরা আগে প্রোডাকশন করতাম যা তার 3 ভাগের 2 ভাগ নেমে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি চালানো অনেক কষ্ট হচ্ছে। উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ৩৮-৪০ বছরের গার্মেন্টসের ইতিহাসে এত বড় সংকট গ্যাসের আমরা কখনোই ফেস করি নাই। মাননীয় মন্ত্রী মহোদয় এর আগে বললেন গত মাসের শেষ দিকে যে 10 তারিখ নাগাদ, অর্থাৎ এই অগাস্টের 10 তারিখ নাগাদ সংকটটা সমাধান হয়ে যাবে। কিন্তু মানে দুর্ভাগ্যজনক হলো ওই 10 তারিখ থেকে একেবারেই নাই হয়ে গেছে গ্যাস। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বহু সিএনজি ফিলিং স্টেশন গ্যাস সংকটে সাময়িক বন্ধ রাখা হয়েছে। যে গুটি কয়েক স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলোতে যানবাহনের লম্বা লাইন দেখা যায়। পরিবর্তন আগের চেয়ে কিছু একটু কমছে, ঠিক আছে। আগে যেরকম সিরিয়াল ছিল সময় লাগতো, এখনো লাগে একটু কম আগের চেয়ে। গ্যাস সমস্যার সমাধান না হলে আসলে আমাদের জন্য খুবই দুর্ভোগের বিষয়। বলতে গেলে ধরেন আমাদের বেশিরভাগই উবারের গাড়ি এই সিএনজি করা, কারণ অনেকে এখন অ্যাপসে এত পরিমাণে কল, কিন্তু আমরা টিপ মারতে পারছি না গ্যাসের কারণে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই গ্যাসের সংকটটা যাতে আপনার দূর করে দেয়। আমরা যাতে স্বস্তিরভাবে আগের মতো যাতে আমরা গ্যাস নিয়ে সুন্দরভাবে গাড়ি চালাইতে পারি। বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে গ্যাস সমস্যার সমাধান সম্ভব নয় জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ন্যূনতম 2 বছর লাগবে গ্যাস এবং বিদ্যুতের সমস্যা সমাধানে। এই সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করেন অর্থমন্ত্রী। জ্বালানির সমস্যা বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা। এই সমস্যা 6 মাসের সমাধান করা সম্ভব নয়। এটি সমাধান করতে কমপক্ষে 2 বছর সময় প্রয়োজন। So we are struggling with the issue of power and gas. নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। গত 11 বছর পে স্কেল না হয় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছে বলেও মত দেন তিনি। মেইন চ্যানেল হচ্ছে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।
সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি সংসদ সদস্য আইনুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে সংসদ সদস্য আইনুল হকের গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনার জন্য তিনি জামাত ও ছাত্র শিবিরকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলা হয়েছে, সেই দায় জামায়াতের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে ব্যক্তিগত গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন কুষ্টিয়া ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সময় আশপাশে পুলিশের উপস্থিতি ছিল। ২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে এই হামলার ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন আমির হামজা। শনিবার বিকেলে কুষ্টিয়ার ৬ রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদ ও জামায়াত ইসলামের এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ৫.৭৫%। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ওটেক্স প্রকাশিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস BAV এই হিসাব জানিয়েছে। তবে ৬ মাসের হিসাবে রপ্তানি কমলেও জুনে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ওই মাসে বাংলাদেশ থেকে $৭৬,৩৫,৭০,০০০ পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের জুনের তুলনায় এবছর জুনে আমদানি বেড়েছে ৫.৭৪%। অন্যদিকে পাকিস্তান থেকে আমদানি কমেছে ৩.৫০%। ভারতের ক্ষেত্রে পতন ২৫.২৭% এবং চীনের ৩৭.৬৯%। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেভিন পিটারসেন, ইয়ান বিশপরা কামিন্সদের বিপক্ষে প্রথম টেস্টের জয়কে অসাধারণ অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশের জন্য। অন্যদিকে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার গণমাধ্যম তুলোধুনা করেছে অস্ট্রেলিয়াকে। ভারত, পাকিস্তানের সাবেকরা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দলকে। বর্ষণ কবিরের আরেকটি ডেস্ক রিপোর্ট। এমন এক জয় যা অভাবিত, একই সঙ্গে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ ফিরিয়ে আনা। NTV স্পোর্টস ডেস্ক। আর এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে আইক্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ও 11 দলের অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।